যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। তো বলা হচ্ছে ইপের পরে বাক্যটা যদি হ্যাঁ বোধক হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে কোনো কথা নেই, আপনি সেখানে শুরুতে বাই দেবেন। কি দেবেন? বাই। আর বাই যদি বসে যায় ওই যে মূল ভার্বের সঙ্গে আইএনজি, আমরা এটা মোটামুটি জানি যে প্রেপোজিশনের পরে নর্মালি ভার্বের সঙ্গে আইএনজি হয়, বাকি অংশ যা আছে তাই। একটু নজর দাও। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড। ক্লিয়ার? ওকে, এবার কম্পাউন্ডের সময় ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড, এখানে আবারও অ্যান্ড, এখানে আবারও অ্যান্ড, কিন্তু পার্থক্য হয় বা অনেকের প্রশ্ন এসে যায় যে ইফ ইউটা কোথায় গেল? দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু একটা ইউ লুকানোই থাকে। তুমি যদি এখানে একটা ইউ দাও, হয়তো বা কেউ তোমাকে নিষেধ করবে না, কিন্তু আসলে এটা একটি অপ্রাসঙ্গিক বিষয়। হ্যাঁ, মানে আমরা যদি কাউকে বলি যে রাসেল তুমি কেমন আছো, এখানে একটা ভুল করেছি। আমি শুধু বলতে পারি রাসেল কেমন আছো, অথবা তুমি কেমন আছো। রাসেল তুমি কেমন আছো মানে একই জিনিস, একই বিষয়ে দুইবার সম্বোধন করা বা দেওয়াটা অপ্রাসঙ্গিক, শুনতেও বাজে দেখায়। তো ঠিক একইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, কে করো? তুমি করো বা আপনি করেন, এখানে একটা ইউ লুকানো আছে। সো এটি দিতে হয় না, এটাই নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল, আর অ্যান্ডের পর বাকি যা আছে তাই দিলাম, ইউ উইল সাকসিড। ঠিক আছে? ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসিড, এটা আমরা দিতে পারি, এটা দিলেও ভুল যাবে না। ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসিড, কোনো সমস্যা নেই, ইউ উইল সাকসিডও আমরা দিতে পারি। এবার আসো, ইফের পরের বাক্যটা যদি নেগেটিভ হয়ে যায়, ইফযুক্ত বাক্য, ইফ ইউ ডোন্ট ফলো দ্য রুলস, তুমি যদি নিয়ম শৃঙ্খলা না মানো, ইউ উইল ফেস ট্রাবল। আমি আরেকটা বিষয় বলি, এই বাক্যটা তুমি এভাবে দিতে পারো, আনলেস ইউ ফলো দ্য রুলস। এখানে ডু নট হবে না। কেন হবে না? কারণ আনলেসের মধ্যেই কিন্তু নেগেটিভ থাকে। ঠিক আছে? এরপরে যা আছে তাই। আমি জাস্ট এখানে প্রথমটা দিয়ে দিলাম, তোমাদের যেন নজরে পড়ে, অন্য একটা কালার দিই। ওকে, সো ইফ ইউ ডোন্ট ফলো দ্য রুলস ইউ উইল ফেস ট্রাবল, অথবা আনলেস ইউ ফলো দ্য রুলস ইউ উইল ফেস ট্রাবল, একই কথা। এই জাতীয় ই প্লাস নেগেটিভ বা আনলেস থাকলে সেটাকে সিম্পল করার সময় আমরা উইদাউট নেব। ইয়াস, এখানেই হচ্ছে মনে রাখার মতো বিষয়। ইপের পরে হাঁ বোধক, তাই বাই। ইপের পরে না বোধক, তাই কি নিলাম? উইদাউট নিলাম। ক্লিয়ার? এইবার দিস দ্য ফার্স্ট টাইম ওয়ান অ্যান্ড অনলি, এই একবারের জন্য শুধুমাত্র কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো অর যুক্ত হয়েছে, সম্ভবত আর তুমি অর পাবে না। ই প্লাস নেগেটিভের ক্ষেত্রে কি বসেছে? কম্পাউন্ডে অর বসেছে। এনিওয়ে, অন্যান্য নিয়ম সেম। বায়ের পরে ভার্বের সঙ্গে আইএনজি, বাকি অংশ। উইদাউটের পরে ভার্বের সঙ্গে আইএনজি, বাকি অংশ। ঠিক আছে? ফলো দ্য রুলস অ্যান্ড ফেস ট্রাবল, অথবা ইউ উইল ফেস ট্রাবল, কোনো সমস্যা নেই, দুইটা যে কোনোটাই দেওয়া যেতে পারে। তাহলে আমি এই দুইটাকে এবার একটু শর্টকাট করে দেখাই তোমাদের। ইফ প্লাস অ্যাফার্মেটিভের ক্ষেত্রে শর্টকাট, আচ্ছা শর্টকাটে কালার তো আমি এটা দিইনি, যেটা দিয়েছি আমি সেই কালারটাই বারবার ইউজ করি। এখানে তো ব্ল্যাক ছিল, তাই না? ওকে, সো এখানে আমরা মনে রাখবো যে ইফ প্লাস অ্যাফার্মেটিভ ইজ ইকুয়াল টু, সিম্পলের সময় বাই দ্বারা শুরু হবে, বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ডট ডট, আর কম্পাউন্ডের সময় ডট ডট ডট, মাঝখানে একটা অ্যান্ড হবে। এই শর্টকাটগুলোই নোট করে নেবে, নিয়ে একটু মেলাবে, দেখবে মোটামুটি বিষয়টা চমৎকার হয়েছে। ব্যাস, এরপরে আমরা দেখব টাইপ 5-এর শর্টকাট। এখানে ইফ প্লাস নেগেটিভ পাচ্ছি বাক্য, অথবা আনলেস পাচ্ছি। হ্যাঁ, যদি এরকম পাই আমরা, তাহলে সিম্পলের সময় আমরা জাস্ট উইথ আউট নিয়ে নেব, উইথ আউট নেব। এরপরে ভার্বের সঙ্গে আমরা একটা আইএনজি দিয়ে দেব, ভার্ব প্লাস আইএনজি দেব, তারপর বাকি যা আছে তাই। আর এটা খুব খুব করে ঘটা করে মনে রাখতে হবে যে এই প্রথমবার আমরা এই অর পেয়েছি, তো আমি কি করব, এই কালারটাকেও একটু জাকালো কালার দিয়ে দেবো, হ্যাঁ, যাতে তোমাদের নজরে পড়ে। ব্যাস, এই হলো শর্টকাট। এবার কথা বলবো যে বিষয়টা নিয়ে, সো দ্যাট, এই সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে, এটি হচ্ছে টাইপ 6। সো দ্যাট থাকলে কি হবে? সো দ্যাট আমি একটু কালার করি। হি ট্রেনস রেগুলারলি, সে নিয়মিত
প্রশিক্ষণ নেয় সো দ্যাট যাতে হি ক্যান উইন দ্য কম্পিটিশনে জিততে পারে। তো বলা হলো যে এই সো দ্যাট জাতীয় কমপ্লেক্সকে আপনি যদি সিম্পল করতে চান তাহলে সো দ্যাট থেকে একেবারেই মডেল ভার্ব পর্যন্ত সেই জায়গাটা তুলে দিয়ে আপনি একটা টু বসিয়ে দেবেন। সো আমি সেখানে আন্ডারলাইন করছি। হি ট্রেইনস রেগুলারলি, খেয়াল করে দেখো, সো দ্যাট হি ক্যান, মানে যে কোনো মডেল ভার্ব, এখানে ক্যান থাকতে পারে, কুড থাকতে পারে, সেটি বড় কথা নয়, আমরা একটা টু দিয়ে দেব। এরপর ভার্ব থেকে বাকি অংশ, কোনো পরিবর্তন নেই। দুইটা বাক্যের অর্থ সেম, তোমরা লক্ষ্য করে দেখো এই যে বাক্য পরিবর্তন হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল বা ইত্যাদি, কিন্তু অর্থ দেখো সে নিয়মিত প্রশিক্ষণ নেয় যাতে সে প্রতিযোগিতায় জিততে পারে। পরেরটা বলা হয় প্রতিযোগিতায় জেতার জন্য সে নিয়মিত প্রশিক্ষণ নেয়। অর্থের কোনো পার্থক্য রয়েছে? নেই। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মৌলিক কথা, যে আমরা চেঞ্জ করব বাট অর্থটা অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, মিনিং আনচেঞ্জেবল হবে, উইদাউট মিনিং চেঞ্জ। ওকে, অ্যান্ড কম্পাউন্ডের সময় এই প্রথমবার একটা নতুন জিনিস যুক্ত হয়েছে অ্যান্ডের সাথে, অ্যান্ড ওয়ান্টস। হ্যাঁ, তুমি খেয়াল করো, হি ট্রেইনস রেগুলারলি, কম্পাউন্ড মানেই বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ড হয়, অ্যান্ডের সঙ্গে ওয়ান্টস। ওকে, তারপরে অ্যান্ড ওয়ান্টস টু, এখানে একটু এইটুকু, অ্যান্ড ওয়ান্টস টু উইন দ্য কম্পিটিশন, যা আছে তাই। তো এখানে দেখো অ্যান্ডের পরে ওয়ান্ট না হয়ে অনেক সময় ওয়ান্টেডও হতে পারে। যদি কথা এখানে ট্রেন্ড হতো, মানে পাস্ট টেন্স হতো, তাহলে এখানে ওয়ান্টেড হয়ে যেত। কি হয়ে যেত? ওয়ান্টেড হয়ে যেত। ঠিক আছে? সো এখান থেকে প্রমাণিত আগের যে ধরনের টেন্স হবে পরেও কিন্তু সেই ধরনের টেন্স হবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই আমি অ্যান্ড ওয়ান্টস রেখেছি। যদি ওয়ান্টেড ট্রেন্ড হতো তাহলে আমি এখানে ওয়ান্টেড করতাম। সুতরাং মানে সূত্র যেটা আসছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে অ্যান্ডের পর অ্যাকচুয়ালি অ্যান্ডের পরে ওয়ান্ট হতে পারে অথবা ওয়ান্টেড হতে পারে। হ্যাঁ, এটা একটু মনে রেখো তোমরা। অথবা থার্ড পারসন সিঙ্গুলার হলে তো ওয়ান্টসও হয়, তাই না? সো ওয়ান্টসও হতে পারে। সো অ্যান্ড পরবর্তী ওয়ান্ট হতে পারে ওয়ান্টস বা ওয়ান্টেড, এইটা একটু তোমরা মনে রেখো। সো আমি একটু কালার দিয়ে রাখলাম। ওকে, এবারে একটু আমরা শর্টকাট দেখে নিই। শর্টকাট, সবগুলো শর্টকাটকে আমি একসাথে উপস্থাপন করব সব শেষে। শর্টকাটে তোমরা মনে রাখবে সো দ্যাট থাকলে সিম্পলের সময় টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে বাকি অংশ। শর্টকাট তো শর্টকাটই, তাই না? আচ্ছা, এরপর কম্পাউন্ডের সময় ডট 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 মাঝখানে অ্যান্ড ওয়ান্ট টু ডট ডট বাকি অংশ, ব্যাস। অ্যান্ড ওয়ান টু, এই যে বলেছি কখনো কখনো ওয়ান্টস হতে পারে, ওয়ান্টেড হতে পারে। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে। তো এই হলো 6 নাম্বার। টাইপ 7, সেখানে দেখব আমরা সো ডট ডট দ্যাট। অর্থাৎ সাধারণত এই জাতীয় বাক্যগুলো অর্থ অনেকটা নেগেটিভ হয়ে থাকে। কিভাবে দেখো, দ্য রোড ওয়াজ সো স্লিপারি দ্যাট দ্য কার কুড নট মুভ ফরওয়ার্ড। রাস্তাটি এত পিচ্ছিল ছিল যে গাড়িটি সামনে যেতে পারল না। লক্ষ্য করে দেখো, সো দ্যাট আছে কি না? আছে। বাক্যটার অর্থ নেগেটিভ হয়েছে, ক্যানট হতে পারে, কুড নট হতে পারে, এটা তো তোমরা জানোই। দ্য রোড ইজ যদি এখানে হতো, এই পাশে প্রেজেন্ট টেন্স হলে কিন্তু এই পাশে ক্যান নট হতো, আর এই পাশে যেহেতু পাস্ট টেন্স আছে তাই এই পাশে কুড নট হলো। ওকে, এই জাতীয় সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যকে যদি সিম্পল করতে চাই তাহলে সো তুলে দিয়ে সেখানে আমরা একটা টু দেব, টি ডাবল। আর এই দ্যাট থেকে শুরু করে মডেল ভার্বের নেগেটিভ পর্যন্ত এইটুকু তুলে দিয়ে আমরা ছোট্ট একটা টু দিয়ে দেব। ডান, আর কিচ্ছু না, বাকি যা আছে তাই। আর কম্পাউন্ডের সময় দ্য রোড ওয়াজ সো স্লিপারি, খেয়াল করো, দ্য রোড ওয়াজ সো স্লিপারি, এই সোটা বাদ দিয়েছি, শুধু দ্য রোড ওয়াজ স্লিপারি অ্যান্ড দ্য কার কুড নট মুভ ফরওয়ার্ড। তার মানে সো এবং দ্যাটটা আমরা বাদ দিয়েছি। ঠিক আছে? সো আমরা একটু শর্টকাট করে নিই। সো শর্টকাট, সো ডট ডট দ্যাট, এটাকে যদি সিম্পল করতে চাই টু ডট ডট
আরেকটা টু, এরপরে ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ। আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে তো কোনো কথাই নেই, একটা অ্যান্ড হবে। কি মজার বিষয়, খেয়াল করেছো? বারবার কিন্তু অ্যান্ড আসছে, বারবার অ্যান্ড আসছে। শুধুমাত্র এক জায়গাতে আমরা অর পেয়েছি, একটু মনে করে দেখো তো কোথায়। ইয়াস, ইফ প্লাস নেগেটিভ যে বাক্যটা ছিল সেখানে শুধু অর, এছাড়া বাকি সব জায়গাতে এখন পর্যন্ত আমরা অ্যান্ড পাচ্ছি। আমরা এক জায়গাতে বাটও পাবো, দেখা যাক কোথায় সেটা। আশা করি বুঝে নিয়েছ এবং এরপরেই তোমার কাজ হবে প্র্যাকটিস করা। এবার আমরা কথা বলবো টাইপস 8 নিয়ে, যেটা হচ্ছে দো অলদো। দো অলদো যদিও, তাই না? আমরা এরকম বাক্য বলি যে দো শি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, শি ডিডন্ট গেট দ্য প্রমোশন, তবুও সে প্রমোশন বা পদোন্নতি পায়নি। তো এই বিপরীত অর্থ প্রকাশক বাক্যগুলোতে আমরা দো অলদো ব্যবহার করি। ওকে, ডান। দো অলদো যদি থাকে তাহলে সিম্পলের সময় ডেসপাইট ইউজ করতে হবে, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, ইনএসপিআইটি, ইনস্পাইট অফ, এই দুটা জিনিস তোমরা মনে রেখো, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। সো আমি একটু রেড করে দিই দো অলদো থাকলে। ওকে, যেহেতু ডেসপাইট বা ইনস্পাইট অফ এটি হচ্ছে মূলত প্রেপোজিশন, ওই যে ইন, অ্যাট, উইথ যেভাবে তোমরা প্রেপোজিশন ভাবো এটাকেও তোমরা প্রেপোজিশন ভাববে। এখন প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে কি হয় বলো তো? ভার্বের সঙ্গে আইএনজি হয়, আর বাকি অংশের কোনো পরিবর্তন নেই। খুবই ফানি। আর কম্পাউন্ডের সময় ইয়েস, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা বাট ইউজ করছি। এর আগে অ্যান্ড আর অর ছিল, এখন এই প্রথমবার এবং একবারই বাটের ব্যবহার। সো দো অলদোর ক্ষেত্রে বাট, আর ইফ প্লাস নেগেটিভের ক্ষেত্রে অর, তাই না? এভাবে করে মনে রাখতে হয়। আচ্ছা, শি ওয়ার্কড হার্ড বাট শি ডিড নট গেট দ্য প্রমোশন। শি আমরা দিলাম না, কেন বলো তো? কারণ অ্যান, বাট, অর আগে পরে সমজাতীয় সাবজেক্ট ভার্ব হলে সেটি দিতে হয় না। দুই পাশে সাবজেক্টটা যেহেতু সমজাতীয়, একই ধরনের, একই ফেমিনিন জেন্ডার, মাস্কুলিন বা ফেমিনিন, সো পরেরটা দিলাম না, এই জন্য এটা হয়ে গেল। ডান। সো এইবার প্রয়োজন হচ্ছে শর্টকাট। তাহলে আমরা এখানে শিরোনামে কি দিতে পারি? দো অলদো, অল, THOEGH, অলদো। ওকে, সো এটাকে আমরা সিম্পল করতে চাই ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, সত্ত্বেও। এরপরে নর্মালি ভার্বের সঙ্গে আইএনজি, বাকি অংশ যা আছে তাই। ঠিক আছে, এ একটা বিষয়। আর এখানে একটা ব্যতিক্রম ব্যাপার আছে, সেটি হলো যে দুই পাশের সাবজেক্ট যেহেতু সিমিলার, খেয়াল করো একই, তাই আমরা এটা করলাম। কিন্তু সাবজেক্ট যদি ডিসিমিলার হয়, আলাদা, অর্থাৎ যদিও ধরো শি ওয়ার্ক হার্ড, হ্যাঁ, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, আমি ধরো বললাম যে আই ডিড নট নোটিস ইট, ধরো এরকম বললাম আমি, নোটিস ইট। ভালো করে বোঝো, দুই পাশের সাবজেক্ট কিন্তু এবার আলাদা। তো দুই পাশের সাবজেক্ট যখন আলাদা হবে, এই রকম যখন প্রেপোজিশনাল ফ্রেজ থাকবে, এরপরে ভার্বের সঙ্গে সরাসরি আইএনজি করা যাবে না, এই যে সাবজেক্টটা আছে তার পজেসিভ করতে হবে। যেমন ইনস্পাইট বা ডেসপাইট অফ, ভার্বের সঙ্গে আইএনজি আছে না, তখন হয়ে যেত ইনস্পাইট অফ ডেসপাইট, এখানে হতো হার, সি থেকে হার, অর্থাৎ ইনস্পাইট বা ডেসপাইট অফ হার ওয়ার্কিং হার্ড। এবার বাকি অংশ যা আছে তাই। একটু সময় নিয়ে ভাবো, তাড়াহুড়ো করো না, একটু দেখো। দুই পাশের সাবজেক্ট যখন আলাদা হয়েছে, প্রথম সাবজেক্টের আমি এটা একটা পজিটিভ করে ভার্বের সঙ্গে আইএনজি করব, তারপরে সবশেষে যে বাক্যটি আছে আমি সেটা দিয়ে দেব। কিন্তু যদি দুই পাশের সাবজেক্ট আলাদা না হয়ে সেম হয়, শি, তাহলে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফের পরে ভার্বের সঙ্গে আইএনজি। আর এটা তো খুব স্বাভাবিক, কমার পরে তো আমি সেই সাবজেক্টটা দিচ্ছি রে বাবা। হ্যাঁ, এটা আর কি। এটাও যে ইফ প্লাস, ইফের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য, ইফের সেন্টেন্সটার ক্ষেত্রে এটি প্রযোজ্য। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আসো, শি ওয়ার্ক হার্ড বাট ডিড নট গেট প্রমোশন। সো এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে আমি বলবো ডট প্লাস বাট, এবং এই বাটটাকে আমি ঘটা করে একেবারে অন্য কালার দেব, যাতে তোমরা পরবর্তীতে নজরে আসে। সো এখন পর্যন্ত আমাদের 8টা টাইপ পড়া শেষ হলো। কয়টা টাইপ? 8টা টাইপ। আমি যদি চোখ বন্ধ করে তোমাকে বলি যে আচ্ছা তোমার কি মনে হচ্ছে যে 1 নম্বরে কী রুল পড়েছিলে, 2 নম্বরে কী, 3 নম্বরে কী, যদি এইটা তুমি ধরতে পারো, বুঝতে পারো,
তাহলে কিন্তু তোমার কাছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা সহজ হবে। আর যদি তোমাকে যেটা শেখানো হচ্ছে সেটাই কন্ট্রোলে আছে আর বাকিগুলো তুমি ভুলে গেছো, যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু বড়ই ব্যথার কারণ। যেমন আমি 8 নম্বরে আমি যদি চোখ বন্ধ করি, আমি যখন তোমাকে বলছি চোখ বন্ধ করে ফিল করছি, আচ্ছা 1 2 3 টাইপ 1 2 3-এ অ্যাজ সিন্স হোয়েন ছিল। আচ্ছা 1 নম্বরে কি ছিল, একটু আমার সাথে সাথে তোমরাও মনে করো। 1 নম্বরে অ্যাজ সিন্স হোয়েন ছিল, দুই পাশে সাবজেক্ট ছিল সিমিলার। আচ্ছা টাইপ 2 কি ছিল, অ্যাজ সিন্স হোয়েন সাবজেক্ট ছিল দুই পাশের আলাদা, মানে ডিসিমিলার, কিন্তু এখানে ছিল বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব, মনে আছে? আর 3 নাম্বার টাইপে আমরা শিখেছিলাম অ্যাজ সিন্স হোয়েন সাবজেক্ট থাকবে সিমিলার এবং সেখানে একটা কারণ উল্লেখ থাকবে, মনে আছে? 4 এবং 5-এ দেখেছিলাম ইফ প্লাস অ্যাফার্মেটিভ, পরেরটা ইফ প্লাস নেগেটিভ। 6-এ দেখেছিলাম সো দ্যাট, 7-এ দেখেছিলাম সো ডট ডট দ্যাট, আর 8-এ দেখেছি আমরা এই মুহূর্তে যেটা দেখছি দো অল দো। এভাবে মনে করতে হবে। এখন তুমি পড়ছো আর পেছনেগুলো ভুলে যাচ্ছ, গবেষণা নেই, তো এটা শিখে কোনো লাভ হবে না। তো বারবার ভুল করেছো, এবার আরেকটা বার একটু শক্ত হয়ে বসো, খাতা কলম নিয়ে বসো, একটু ভালো করে ফিল করো যে কি থাকলে কি হচ্ছে, একটু মনে করার চেষ্টা করো। তো আচ্ছা বারবারই তো অ্যান্ড হচ্ছে, দেখি তো বাট এবং অর কোন জায়গায়, একটু মনে করতে পারি কি না? ও হ্যাঁ, মনে হয়েছে, অর হবে ই প্লাস নেগেটিভ সেন্টেন্সের বেলায়, আর বাট শুধু একবারই ব্যবহার হয় দো অল দো যে সেন্টেন্সটা আছে সেটাতে। ডান। এভাবে পুরনো পড়াগুলোকে, হয়ে যাওয়া পড়াগুলোকে একটু রিভিউ করতে হয়, তাহলে এই পড়াটা কার্যকরী হয়। আশা করি তুমি সেটাই করবে। এরপর এইবার টাইপ হচ্ছে টাইপ 9, যেখানে শিরোনাম হচ্ছে হোয়াইল। হোয়াইল দিয়ে যখন বাক্য থাকে, এই ধরনের কমপ্লেক্সকে আমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করতে পারি। হোয়াইল কুকিং শি লিসেন টু মিউজিক। যখন রান্না করছিল তখন সে গান শুনছিল। হয় না, এরকম অনেকেই করে, যদিও এটা একেবারেই বাজে বিষয়। ইসলামিক সং সেটা তো অন্য কথা, কিন্তু রান্না করার সময় সে কী গান শুনছিল এটা প্রশ্ন। অ্যানিওয়ে, হোয়াইলের পর ভার্বের সঙ্গে আইএনজি হয়। কেন হয় সেটা একটু পরে বলছি। যদি এই ধরনের বাক্য থাকে তাহলে সিম্পল করার সময় তোমাকে নিয়ে আসতে হবে বিসাইডস। ইয়েস, ইটস আ প্রেপোজিশন। এটা কি? ইটস আ প্রেপোজিশন। সো বিসাইডস এটি দুইভাবে ব্যবহার হয়, এটি প্রেপোজিশনও হয় আবার অ্যাডভার্বও হয়। ইজ ইকুয়াল টু, ঠিক আছে, অধিকন্তু। তাছাড়াও বিসাইডের পরে যদি কমা বসে কখনো, এখানে যদিও বসবে না, বিসাইডের পরে যদি কখনো কমা বসে বিসাইডস, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আর বিসাইডসের পর যদি নাউন, নাউন ফ্রেজ, পার্টিসিপ মানে জেরান এগুলো বসে, তাহলে সেটি প্রেপোজিশন হয়ে যায়। ওকে, তো এখানে প্রেপোজিশন হয়েছে। এবং এই জাতীয়ই আরেকটা শব্দ আছে, সেটি হলো, পাশে একটু লিখে দিই, সেটা হচ্ছে বিসাইড। এটি সারা জীবন সবসময় হচ্ছে প্রেপোজিশন। বিসাইড মানে হচ্ছে পাশে, নেক্সট টু। হ্যাঁ, যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। অ্যানিওয়ে, আমরা এই হোয়াইল থাকলে বিসাইডস নেব, এস যুক্ত, ভার্বের সঙ্গে আইএনজি, বাকি যা আছে তাই একটু পরিবর্তন নেই। কম্পাউন্ডের সময় দেখো শি কুকড, এইবার দেখো কুকিংটা কি হয়ে গেল? শি কুকড। অর্থাৎ হোয়াইলের পরে যতই আমরা ভার্বের সঙ্গে আইএনজি করি না কেন, আসলে মূলত এটা কিন্তু একটা ক্লজ, এটা একটা পুরো সেন্টেন্স। অর্থাৎ হোয়াইল বাক্যটা হচ্ছে হোয়াইল শি ওয়াজ কুকিং, এটা মনে রেখো তোমরা, বাক্য কিন্তু এটা। তোমরা যদি এটাকে কেউ শুধুমাত্র অন্য কিছু ভাবো, ভুল করবে। তো হোয়াইল শি ওয়াজ কুকিং, মূলত এটা লুকানো থাকে। তো সেই জন্য শি নিয়েছি। আর কুকড করলাম, কেন করলাম? কারণ এই পাশে লিসেন্ড রয়েছে, পাস্ট টেন্স। ওকে, মাঝখানে অ্যান্ড, এই জন্য কুকড করলাম। তাহলে শি কুকড অ্যান্ড শি। এবার বলো তো দ্বিতীয় শি আমি কেন দিলাম না? ইয়েস, দুই পাশে সমজাতীয় একই ধরনের সাবজেক্ট এসেছে, দ্বিতীয়টি আর দেব না। এই জন্য শি কুকড অ্যান্ড লিসেন টু মিউজিক। এখন কোনো কোনো সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নটা করা হয় যে হোয়াইলটা এখানে কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, প্রশ্ন করা হয় যে এটি কি প্রেপোজিশন, বিতে বলা হয় কনজাংশন। তো তোমরা কি পারবে বলতে যে হোয়াইলটা এখানে কোন পার্টস অফ স্পিচ? একটু বলো দেখি। রাইট উত্তর হলো অবশ্যই এটি কনজাংশন। কিন্তু যে অনেকেই ভুল করে মনে করে এটা হচ্ছে প্রেপোজিশন, কারণ প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। কিন্তু বলেছি তো আসলে এটা একটা মানে হিডেন একটা ক্লজ,
লুকানো আছে, হোয়াইল শি ওয়াজ কুকিং। ওকে, এই জন্য এটা আসলে বেসিকলি কনজাংশন। এবং মজার কথা হচ্ছে হোয়াইল কোনো দিন কোনোভাবেই প্রেপোজিশন হতে পারে না, 1000 বছর ধরেও কোনো দিন হয়নি, হতেও পারবে না। হোয়াইল আজীবন সবসময় হচ্ছে কনজাংশন। ওকে, আশা করি বুঝেছো। এবার আমরা দেখব শর্টকাট। শর্টকাট করি আমরা একটু। আচ্ছা, শর্টকাটটা হলো ঠিক এরকম যে ফার্স্টে আমরা যদি কখনো হোয়াইল পেয়ে যাই ইজ ইকুয়াল টু, তাহলে সিম্পলে বলা আমরা নেব হচ্ছে বিসাইডস, SIDS, বিসাইডস, এরপরে ভার্বের সঙ্গে হয়ে যাবে ING। ওকে, আর এরপরে হচ্ছে কম্পাউন্ডের বেলায় জাস্ট হচ্ছে ডট ডট ডট, মাঝখানে অ্যান্ড, শুধুই অ্যান্ড, বারবার অ্যান্ড। হ্যাঁ, এই জন্য বলেছিলাম যে 98% ক্ষেত্রে তোমার অ্যান্ড দেখতে পাবে কম্পাউন্ডে। দ্যাটস অল। এই হচ্ছে টাইপ 9। টাইপ 10 হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, কোনো কিছু হওয়া মাত্রই, শীঘ্রই, তাড়াতাড়ি করে বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। তো অ্যাজ সুন অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি সিম্পল করতে চাই, বিশেষ ফ্রেজ বানিয়ে নিতে হবে। এখানে সাধারণত তেমন কোনো নিয়ম কাজ করে না। এই যেহেতু এটা সময়কে বোঝায়, সময়টাকে ইঙ্গিত করার জন্য অন ব্যবহার করা জরুরি। আর অনের সাথে হিজ দেওয়া হয়েছে বিকজ এখানে হি আছে তাই হিজ। যদি শি থাকতো তাহলে আমি হার দিতাম। আর দেখো অ্যারাইভ হচ্ছে ভার্ব, তার নাউন হচ্ছে অ্যারাইভাল। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। যদি এখানে কথা থাকতো অ্যাজ সুন অ্যাজ হি গেভ মি, তাহলে কি হতো অন হিজ গিফট। হ্যাঁ, এরকম থাকে। যেমন গিভের নাউন হচ্ছে গিফট, প্রাসঙ্গিক আমি বোঝালাম। তো এরকম যে শব্দটি ভার্ব থাকবে সেটি নাউন দিতে হবে। যেমন অ্যাজ সুন অ্যাজ হি প্রপোজড মি, তার মানে অন হিজ প্রপোজাল, প্রপোজ থেকে প্রপোজাল, নাউন। এনিওয়ে, অন হিজ অ্যারাইভাল, তারপরে বাকি যা আছে তাই কোনো পরিবর্তন হবে না। দেখো, এটা একটা সময়কে বুঝিয়েছে। প্রথম বাক্যটা বাংলা অর্থ দেখো, অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, এইখানটায় আমি একটু রেড করে দিই, কেমন? তো বাংলায় বলা হচ্ছে তিনি পৌঁছানোর সাথে সাথে মিটিং শুরু হয়েছিল। ওকে, একটি সময়কে বোঝাচ্ছে। পরেরটা খেয়াল করে দেখো, তার পৌঁছানোর সাথে সাথে মিটিং শুরু হয়েছিল। আর এবার কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যাপারটা খুবই ফানি, আগের মতোই, হি অ্যারাইভড অ্যান্ড দ্য মিটিং স্টার্টেড। মাঝখানে কি যুক্ত হয়েছে? অ্যান্ড যেন এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কোনোভাবে কম্পাউন্ডে পিছুই ছাড়তে চায় না। আমরা একটু শর্টকাট নিয়ে নিই। শর্টকাট নিয়ে আমরা কালারটা চেঞ্জ করি। সো আমরা রাখবো অ্যাজ সুন অ্যাজ ডট ডট। তো সিম্পলের সময় আমরা স্টার্ট করব, এই সিম্পল লেখার দরকার নাই, আমরা অন, তারপরে যে সাবজেক্টটা থাকবে তার পজেসিভ, যে ভার্ব থাকবে তার হচ্ছে নাউন ফর্ম। হ্যাঁ, যে ভার্ব থাকবে তার আমরা নাউন ফর্ম করে ফেলবো। ওই যে অ্যারাইভ থেকে অ্যারাইভাল, প্রপোজ থেকে প্রপোজাল, তারপরে বাকি যা আছে তাই কমা দিয়ে দেবো। আর কম্পাউন্ডের ক্ষেত্রে ডট 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 প্লাস এন প্লাস বাকি অংশ যা আছে তাই। ডান। টাইপ 11 নম্বর টাইপে লেস্ট নিয়ে কথা বলবো। লেস্ট দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স হয়, মোটামুটি এটা তোমরা জানো যে লেস্ট কোনো বাক্যতে থাকলে সেই বাক্যের সাবজেক্ট পরবর্তী শুড বা মাইট ব্যবহার করতে হয়। এখানে শুডও থাকতে পারে, অনেক সময় মাইটও থাকতে পারে। ওকে, ডান। এবং লেস্টের পরে অর্থটা নেগেটিভ হয়ে যায়। খেয়াল করো, ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড বা মাইট ফল, সাবধানে হাঁটো যাতে তুমি না পড়ে যাও। এই না এর অর্থটা লেস্টের মধ্যে রয়েছে। ওকে, এখন এই লেস্ট যুক্ত কমপ্লেক্সকে আমরা যদি সিম্পল করতে চাই, দেখো প্রথম বাক্যটা আমরা দিয়ে দেব লেস্ট থেকে একবারে এই যে মডেল ভার্ব পর্যন্ত আমরা তুলে দেব। কৌশলে টু অ্যাভয়েড কথাটা লাগাবো। কি লাগাবো? টু অ্যাভয়েড। এই অ্যাভয়েডটা দেওয়া হয়েছে এই জন্য যে নেগেটিভের অর্থটা যেন বোঝায় থাকে। অনেক সময় টু ইগনোর হতে পারে, টু অ্যাভয়েড হতে পারে। আর অ্যাভয়েডের পর দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হবে, এই কথাটা সবসময় মনে রাখবে তোমরা। হ্যাঁ, আমি একটু লিখে দিই এখানে, অ্যাভয়েড প্লাস সেকেন্ড যে ভার্ব হবে তার সঙ্গে অবশ্যই আইএনজি হবে। এই নোটটা যেন তোমাদের অবশ্যই মনে থাকে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে ওয়াক কেয়ারফুলি অ্যান্ড অ্যাভয়েড ফলিং, কোনো সমস্যা নেই।
এই কমাটা দিলে হয়, না দিলে হয়, এটাতে কোনো যায় আসে না। পাংচুয়েশন মার্কসের বিষয় এটা জানা যাবে। তো হয়ে গেল অ্যান্ড দিয়ে। আমরা একটু শর্টকাট দেখে নিই কী বললাম আসলে। শর্টকাটে বলা হচ্ছে যে প্রথমেই যে ভার্ব, ওকে, তারপর প্রথমেই যদি ডট ডট লেস্ট অবশ্যই মাঝখানে থাকবে, সেজন্য আমি মাঝখানে দিলাম। হ্যাঁ, এই জাতীয় বাক্যকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে ডট ডট টু অ্যাভয়েড, দ্বিতীয় ভার্বের সঙ্গে আমরা আইএনজি নিয়ে বাকি অংশ শেষ করব। আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে প্রথম বাক্য, মাঝখানে অ্যান্ড, ওকে, এরপরে অ্যাভয়েড থেকে বাকি অংশ যেটা, হ্যাঁ, অ্যাভয়েড থেকে বাকি অংশ। আমি এখানে অ্যান্ডের পরে আর ডট ডট দিলাম না, কারণ অ্যান্ডের পরে কিন্তু এইটুকু বসেনি, মূলত অ্যান্ডের পরে বসেছে এইটুকু। সো আমি এটা রক্ষা করলাম। আশা করি এটাই যদি বারবার ঘুরে ফিরে প্র্যাকটিস করো হয়ে যাবে। এরকম অনেক বাক্য আমরা বলি যে কল মি টুয়াইস ইন আ ডে, আমাকে দিনে 2 বার ফোন দিও, লেস্ট ইউ শুড ফরগেট মি, তুমি আমাকে ভুলে না যাও। তো এরকম লিস্ট দিয়ে অনেক বাক্য হয়। আশা করি ওই যত বাক্যই আছে সবগুলো এই একই নিয়মে তুমি সিম্পল কম্পাউন্ড করতে পারবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখব আমরা টাইপ 12, 12তম টাইপ, এবং সেখানে দেখব হোয়েদার ডট ডট অর নট, মানে কোনো কিছু হবে কি হবে না এরকম সম্ভাবনার ক্ষেত্রগুলোতে, অসম্ভব মানে কি বলবো প্রেডিকশনের ক্ষেত্রগুলোতে আমরা এক বিশেষ স্ট্রাকচার ইউজ করি। সেখানে অর্থ খুবই গুরুত্বপূর্ণ, নিয়মের থেকেও অর্থ গুরুত্বপূর্ণ, এবং অনেকভাবে এই জাতীয় বাক্যগুলোকে ট্রান্সফর্ম করা যায়। যেমন দেখো কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে আই ডোন্ট নো হোয়েদার হি উইল কাম অর নট, ওকে, আমি জানি না সে আসবে কি না। এখানে রয়েছে হোয়েদার অর নট, এটা ডেফিনেটলি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দুই পাশে দুইটা ক্লজ রয়েছে। এখন সিম্পলের সময় দেখো আমি কোনো রকম নিয়ম না মেনে অর্থটাকে ঠিক রেখেছি। হি ইজ কামিং, দেখো হি ইজ কামিং, হি দিলাম, হি থেকে হি ইজ, কামটাকে কামিং করলাম। ইজ আনসার্টেন, এই আনসার্টেনটা কোথা থেকে নিয়ে আসলাম যদি প্রশ্ন করো তাহলে ঝামেলায় পড়ে যাব, কারণ এখানে আনসার্টেন কথাটি নেই, আমি আনসার্টেন কথাটি লাগিয়েছি। কেন? কারণ অর্থ আমাকে ঠিক রাখতে হবে। এই ধরনের কমপ্লেক্স বাক্যগুলোকে অনেকভাবে সিম্পল করা যায়। যেমন আমি কয়েকটা তোমাদের উদাহরণ দেখাই। তাহলে এখানে দেখো যে এই যে বাক্যটা যেটার কথা বলছিলাম যে আই ডোন্ট নো হোয়েদার হি উইল কাম অর নট, অনেকভাবে করা যায়। আমি করে দেখিয়েছি অনেকগুলো, যেমন হি ইজ কামিং ইজ আনসার্টেন, এটাকে তুমি চাইলে বলতে পারো হিজ অ্যারাইভাল ইজ ডাউটফুল, দ্যার ইজ আনসার্টেনটি অ্যাবাউট হিজ কামিং, হিজ প্রেজেন্স ইজ নট কনফার্ম, দ্য পসিবিলিটি অফ হিজ অ্যারাইভাল ইজ আননোন, দ্যার ইজ ডাউট অ্যাবাউট হিজ অ্যারাইভাল, হিজ কামিং রিমেন্স আ কোয়েশ্চেন। সবগুলোরই মানে করেই যদি তুমি রাইট আনসার পাবে। তার মানে এই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্সের হোয়েদার ডট ডট অর নটের সিম্পল করার বিশেষ কোনো স্পেসিফিক রুল নেই, শুধু অর্থটা ঠিক রাখতে হবে, ওকে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে আমরা একটা অর লাগাচ্ছি, হি মে, খেয়াল করো যেহেতু সম্ভাবনা অর্থ, কষ্ট করে হি মে কাম একটু বানিয়ে নিতে হবে, হি উইল কাম না, হি মে কাম অর হি মে নট, ঠিক আছে। মে এবং মে নট এই কথাটা আগে পরে যুক্ত করতে হবে, মে এবং মে নট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ক্লিয়ার? আশা করি বুঝেছো। এবার একটু শর্টকাট আমরা দেখে নিই। শর্টকাট, এখানে শর্টকাটটা তেমন হবে না যেহেতু এটা নিজ দায়িত্বে কন্ট্রোলে রাখতে হবে, তারপরেও একটু দেওয়ার চেষ্টা করছি যেহেতু প্রায় সবগুলোতে দিয়েছি আমরা, এটাতে না থাকলেও ব্যাপারটা কেমন হয়। সো এখানে বিষয়টা হচ্ছে যে হোয়েদার ডট ডট অর নট থাকলে সেটাকে আমরা সিম্পলের সময় আমরা জাস্ট ফ্রেজ করে নেব, ফ্রেজ, হ্যাঁ, আমাদের নিজেদের মতো করে ফ্রেজ বানিয়ে নেব, হ্যাঁ, নিজেদের মতো করে ফ্রেজ বানিয়ে নেব, যেগুলো ফ্রেজ মনে হচ্ছে অর্থপূর্ণ সেগুলো আমরা বানিয়ে নেব, ঠিক আছে। এই জন্য ফ্রেজ বলা হয়েছে। এবং কম্পাউন্ডের সময় তোমাকে মনে রাখতে হবে যে মে আর হচ্ছে অর মে নট, এই জিনিসটাকে লাগাতে হবে, বসাতে হবে। এখন কোথায় বসবে এটা তোমাকে পজিশন দেখে বুঝে নিতে হবে, বিকজ এটার স্পেসিফিক কোনো রুল নেই। ক্লিয়ার? আশা করি বুঝেছ।
ওকে, সো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। টাইপ 12 গেল। আর আমরা 4টা টাইপ দেখতে পাবো, তবে এই 4টা টাইপই এক বিশেষ ধরনের, কমন বলা যায় অনেকটা। চলো দেখি আমরা। হ্যাঁ, এই নেক্সট 4টা দেখবো আমরা, 13, 14, 15, 16। আর লিটিল ডিফারেন্ট, একটু পার্থক্য রয়েছে, বাট প্রতিটাতেই একটা চমৎকার মিল রয়েছে। আমি বোঝাবো পরে, আগে মিলটা কি একটু বোঝার চেষ্টা করো, এবং সেন্টেন্স দেখে তোমরা ফিল করবে। না, ফিল না, আমি বলেই দিই। সেটা হচ্ছে, দেখো 13 নম্বর রিলেটিভ প্রোনাউনের একটা ব্যবহার রয়েছে, 14 নম্বরেও রিলেটিভ প্রোনাউনের ব্যবহার রয়েছে। গঠন যাই থাকুক, কিন্তু ফাইনালি রিলেটিভ প্রোনাউনের ব্যবহারে কমপ্লেক্স বা কম্পাউন্ড অন্য কিছু হচ্ছে। এরপর লাস্ট 15 এবং 16, সেখানেও দেখো যে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হচ্ছে। ঠিক আছে, যদিও এখানে দ্যাটটা কনজাংশন, বাট এই রিলেটিভ প্রোনাউন সংক্রান্ত যে রুলসগুলো, সেগুলোই হচ্ছে মূলত 13, 14, 15, 16, এই শেষের হচ্ছে 4টা। তো চলো এবার এই প্রথম থেকে বাকিগুলো বিস্তারিত দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা টাইপ 13 দেখি। তো বলা হচ্ছে, যদি কখনো তুমি নাউন বা প্রোনাউন দেখতে পাও কমপ্লেক্সে, ওকে, পেয়েছো। এরপর রিলেটিভ প্রোনাউন যদি হু, হুইচ, দ্যাট কোথাও পাও, পেয়েছো। এইরকম বাক্য যদি একটা থাকে, পরিপূর্ণ বাক্য, যেটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। হ্যাঁ, আমি এই জায়গাটা একটু রেড করছি। এরকম রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ যদি পাও, তারপরে আবার ভার্ব দ্বারা শুরু, তাহলে সিম্পল করার সময় ব্যাপারটা খুবই ফানি। প্রথমে তুমি সাবজেক্টটা নেবে, এবং ওই যে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ যেটা বলছি, সেইটার মূল যে ভার্ব, উইন থেকে ওন, পাস্ট টেন্স, এটার বেস ফর্ম করো উইন, তার সঙ্গে আইএনজি লাগিয়ে দাও, উইনিং। বাকি যা আছে, উইনিং দ্য রেস, এরপরে ইজ মাই ব্রাদার, কোনো পরিবর্তন নেই। কম্পাউন্ডের সময় দ্য বয় অন দ্য রেস পাস্ট টেন্সে রাখতে হবে, অ্যান্ড হি ইজ মাই ব্রাদার। যে ছেলেটি খেলায় জিতেছিল, সে হচ্ছে আমার ভাই। হ্যাঁ, জিতেছিল, সে আমার ভাই। এখন এখানে একটা প্রশ্ন রয়ে যায় যে অ্যান্ডের আগে পরে তো সমজাতীয় হওয়ার কথা, তাই না? আসলে নর্মালি কিন্তু কেউ বাক্য দেখলেই বাক্যটা ভুলই বলবে। দ্য বয় ওন দ্য রেস, যে খেলায় জিতেছিল, সে আমার ভাই। আমি কথাটা এইভাবে বলছি, অর্থের জন্য বেসিক্যালি এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স হয়েছে। কিন্তু আমরা যদি আগের নিয়মগুলোর কথা বলি, অ্যান্ড, বাট, অর, আগে পরে ভার্ব সমজাতীয়, তাহলে কিন্তু এখানে ওয়াজ হওয়ার কথা ছিল। তাহলে ব্যাপারটা এরকম যে, যে খেলায় জিতেছিল, সে হচ্ছে আমার ভাই। কিন্তু এখানে আমরা দুই পাশে দুই রকমের টেন্স করতে পারছি। কেন? কারণ এটাও স্বতন্ত্র একটা তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ, এটা একটা মেইন ক্লজ। কিন্তু যদি একটা থাকতো সাবঅর্ডিনেট আর একটা থাকতো মেইন ক্লজ, একটু মনে করো, একটা সাবঅর্ডিনেট একটা মেইন ক্লজ, তাহলে কোনোভাবেই এইভাবে একটা মেইন ক্লজ পাস্ট টেন্স হলে আরেকটা কোনোভাবেই প্রেজেন্ট টেন্স হতে পারতো না। এনিওয়ে, দুইটাই মূল বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স। অর্থগত কারণে অ্যান্ড, বাট, অরের আগে পরে আমি এখানে ইজ নিতে পারছি। যে খেলায় জিতেছিল, সে আমার ভাই, মানে সে এখন আমার বর্তমানে আমার ভাই, কিন্তু জেতা হয়ে গেছে অনেক আগে। ওকে, সো এই হলো ব্যাপার। আমি এখানে একটু করে দিই। শর্টকাটের বেলায় আমরা কি লিখব? শর্টকাট। ওকে, সো আচ্ছা, শর্টকাটে আমরা যেটা লিখব, তাহলে লিখব হলো যে নাউন বা প্রোনাউন। হ্যাঁ, নাউন বা প্রোনাউন, শর্টকাটে N/P। এরপরে রিলেটিভ প্রোনাউন দিয়ে, হু, হুইজ, দ্যাট দিয়ে একটা ক্লজ। ঠিক আছে, সো আমি এখানে দেখলাম রিলেটিভ ক্লজ, বুঝে নিও তোমরা। এরপরে যদি কোথাও ভার্ব থাকে, থাকতেই পারে, ইজ ইকুয়াল টু, তাহলে সিম্পলে বলায় আমরা যেটা করব, ওই নাউন বা প্রোনাউন যেটা থাকবে, এরপরে ভার্বের সঙ্গে জাস্ট আমরা আইএনজি করে দেব। ওকে, আর কম্পাউন্ডের সময় ডট 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 ডট, মাঝখানে অ্যান্ড, আর হচ্ছে ডট 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 ডট। তুমি হয়তো ফিল করতে পারছো কি না, সব শেষে যখন শর্টকাটগুলো খাতায় লিখে তুমি নিজে ট্রাই করবে, এটা যে কত তোমাকে কমফোর্ট দেবে তুলনামূলক বিশ্লেষণে, তা শুধু তখনই টের পাবে। তাহলে নাউন বা প্রোনাউন আমি নিলাম। ওকে, রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজটা হলো, রিলেটিভ প্রোনাউন দিয়ে একটা ক্লজ, ওকে, সেটি দিলাম। এরপরে ভার্ব। এমন বাক্য যদি সিম্পল করতে চাই, ফার্স্টে নাউন বা প্রোনাউনটি বসলো, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে গেল, এরপরে বাকি যা আছে তাই। আর কম্পাউন্ডের সময় মাঝখানে একটা অ্যান্ড নিলাম। ক্লিয়ার? এই হলো শর্টকাট। এবার 14 নাম্বার।
আমি এবার 14 নাম্বার এবং 15 নাম্বারটাকে একসাথে রেখেছি, কারণ এখানে চমৎকার একটা মিল রয়েছে। মানে আগেরগুলোতে খেয়াল করে দেখো, আমি আগে কমপ্লেক্স লিখেছিলাম, সেখান থেকে সিম্পল করেছি, তারপরে কম্পাউন্ড। কিন্তু এবার একটু সিকোয়েন্সটা, ক্রমটা চেঞ্জ হয়েছে। আগে সিম্পল, সেইটা থেকে কমপ্লেক্স করা শিখবো এবং সবশেষে কম্পাউন্ড। সিম্পল বাক্যটা দেখো, আই সি আ শাইনিং স্টার, এরকম অনেক কথা বলো। অথবা বলতেই পারো যে আই নোটিসড আ সিঙ্গিং বার্ড, অর্থাৎ একটা ডিটারমিনার তথা আর্টিকেল, ভার্বের সঙ্গে আইএনজি এবং সবশেষে নাউন, রাইট? এইরকম যদি কোনো নাউন ফ্রেজ হয়, দেখো আমি লিখে দিয়েছি নাউন ফ্রেজ, এইরকম যদি কোনো নাউন ফ্রেজ হয় তাহলে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডের নিয়ম শিখব। 15 নম্বরে বলা হচ্ছে ডিটারমিনার, দেখো সেম একই ক্যাটাগরি। আর এই যে ভার্বের সঙ্গে আইএনজি, এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এইখানে দেখো নাউন, এই হচ্ছে নাউন, এটাও নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ। পার্থক্য দেখো, আ ব্রোকেন ভাস ডিটারমিনার, মাঝখানেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভাস ফুলদানি, এই হচ্ছে নাউন। পার্থক্য কি জানো? সেম জিনিস, শুধু দেখো তোমরা, শাইনিং এই যে আইএনজি শব্দটা রয়েছে, এটির নাম হচ্ছে পার্টিসিপল। অনেক সময় এটা প্রশ্ন আসতে পারে। আর আমি যখন তোমাদেরকে জেরান্ড পার্টিসিপল শিখিয়েছি, সেখানে তো বলেই দিয়েছি যে পার্টিসিপল অ্যাকচুয়ালি কাজ করে কিন্তু অ্যাডজেক্টিভের মতোই। তার মানে আইএনজি যুক্ত যে শব্দটা, সেটাও কিন্তু এই জাতের, এই ধরনেরই, শুধু পার্থক্য ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে একেবারে রিয়েল অ্যাডজেক্টিভ। অর্থাৎ আই ফাউন্ড আ বিউটিফুল ভাস, আই লুকড অ্যাট আ গুড বয়। ওকে, সো এখানে সরাসরি অ্যাডজেক্টিভ, আর এখানে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ তথা পার্টিসিপল, এই হলো বিষয়, বাট সেম জিনিস, সেম ফ্লেভার। তো এই জাতীয় বাক্য ফার্স্টে খেয়াল করি আমরা, কমপ্লেক্স করতে চাইলে আইসি দেখতে হবে, আইসি নাউন নেব আমরা, এই যে আই স্টার। এবার বিষয়বস্তু বোঝানোর জন্য আমি হুইচ নিলাম। যদি আই সি আ ম্যান হতো তাহলে আমি হু নিতাম, বুঝতে পারছো? আই সি আ ম্যান, হু। কিন্তু আই সি আ স্টার, হুইচ, এটা তো আমরা জানি যে বিষয়বস্তু হলে হুইচ বসে। ওকে, এরপর আমরা কন্টিনিউয়াস টেন্স করে দেবো, ইজ শাইনিং, এই আইএনজি আছে এবং সেটা হচ্ছে এইটা। এবং এখান থেকে একটা বিষয় প্রমাণিত, যত কন্টিনিউয়াস টেন্স আছে, যত কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে যে আইএনজি হয় সেটা মূলত পার্টিসিপল, সেটা মূলত অ্যাডজেক্টিভ। এই কথাটা ভুলে যেও না। এখান থেকে কিন্তু আমরা সেটাকে প্রমাণ করতে পারি। অনেক সময় অনেকে বলে যে আই অ্যাম সিঙ্গিং, সিঙ্গিং কি? আই অ্যাম সিঙ্গিং, সিঙ্গিং কি? সিঙ্গিংটা পার্টিসিপল। কীভাবে প্রমাণ করতে গেলে এই সব জায়গায় তাকে নিয়ে এসে প্রমাণ করতে হবে। এনিওয়ে, আই সি আই স্টার হুইচ ইজ শাইনিং। এবার আসো কম্পাউন্ডের সময়, আই সি আই স্টার, অ্যান্ড আবারও কম্পাউন্ডের সময় অ্যান্ড, কৌশলে ইট ইজ শাইনিং। ইটটা কি বলো তো? স্টারকে। যদি আই সি আ ম্যান হতো, কথার কথা, তাহলে কি ইট হতো? না, তখন হি হতো। আই সি আ উইম্যান হতো, তখন এখানে শি হতো। বুঝতে পারছো? সো অ্যান্ডের আগে ঠিক যে ধরনের নাউন, সেই অনুযায়ী হচ্ছে সাবস্টিটিউট ওয়ার্ড, বা যেটাকে বলছি আমরা প্রোনাউন। অ্যান্ড টাইপ 15, সেম ক্যাটাগরি, উই ফাউন্ড আ ব্রোকেন ভাস, আমরা একটি ভাঙ্গা ফুলদানি খুঁজে পেয়েছি। সো নর্মালি আই ফাউন্ড আ ভাস, একই রকম প্যাটার্ন, দেখো কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য দেখো একই জিনিস। দ্যাট, অথবা হুইচও দিতে পারো, হুইচ ওয়াজ ব্রোকেন, হুইচ ওয়াজ, তার মানে যদি আমরা প্রেজেন্ট টেন্স পাই অ্যাম ইজ আর নেব এই জায়গাটায়, আর যদি পাস্ট টেন্স পাই ফাইন্ড থেকে ফাউন্ড, তাহলে ওয়াজ ওয়ার নেব, তারপরে বাকি যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটা বসিয়ে দেবো। তো বাক্যটা দেখো, আই ফাউন্ড আ ভাস অ্যান্ড ইট ওয়াজ ব্রোকেন। ভাসকে বোঝানো হয়েছে, ফুলদানিকে, এই জন্য ইট নেওয়া হয়েছে। কি বোঝনি না? একটু চেয়ে থাকো, কিছুক্ষণ এই স্লাইডটা পজ দিয়ে থামিয়ে ভাবো তো, আচ্ছা দেখি তো কি পরিবর্তন হলো, কি হলো। হ্যাঁ, দেখবে খুব ইজিলি পারবে। ওকে, সো এই হলো মোটামুটি পরিবর্তন। এখানে আমি দ্যাটটা একটু রেড করে দিই। এবার একটু শর্টকাটটা দিয়ে দিই, দুইটা আলাদা করে। আচ্ছা, প্রথমে দিই এইটার শর্টকাট, এইটার শর্টকাট, এইটার শর্টকাট দিই আমরা। ওকে, কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটাতে আমি বলবো ঠিক ওই প্যাটার্নটাই যদি থাকে
ইজ ইকুয়াল টু, তাহলে কমপ্লেক্স করার সময় আমরা হুইচ অথবা দ্যাট অথবা হু কথার কথা এটা নেব, এবং তারপর একটু কৌশলে আমরা বি ভার্ব নেব আমরা, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স হলে এটা, তারপরে বাকি এক্সটেনশন যা আছে তাই। আর কম্পাউন্ডে বেলাতে ব্যাপারটা খুব ফানি, মাঝখানে অ্যান্ড ডট ডট, ডান। এই হলো শর্টকাট 14-এর। এবার 15-এর শর্টকাটটা দেখি আমরা। শর্টকাটটা কি হবে? সেম, আমরা এই অংশটুকু এখান থেকে তুলে নেব, ইজ ইকুয়াল টু, আমরা সিম্পলের সময় ডট 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 রিলেটিভ প্রোনাউন, এখানেও ঠিক একইভাবে আসলে হু হুইজ দ্যাট, কোনো পার্থক্য ঘটে না, হুইচ এরপরে দ্যাট দিয়ে বাকি অংশ, আর কম্পাউন্ডের বেলায় এটাতেও অ্যান্ড, ব্যাস ডান হয়ে গেল। অ্যান্ড লাস্ট শেষ যেটি রয়েছে সেটি হচ্ছে 16 নাম্বার। তো 16 নাম্বারের এই শেষটা এসে আমি তোমাদেরকে একটা কথা বলি যে এই 16টাই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনের শেষ রুল তা নয়, অনেক রকমের রুলের জন্ম হতে পারে, কিন্তু বেসিক হচ্ছে এটা। এবং এখান থেকে তুমি শিখেছ যে নিজের মতো করে চেঞ্জ করা যাবে, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো ঠিক রেখে অর্থগুলো অপরিবর্তিত রেখে যদি করা যায়, অনেকভাবে তুমি এগুলো চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এইগুলোর পর তোমাদের কাজই হবে বারবার প্র্যাকটিস করা। আচ্ছা, 16 নম্বরে বলা হচ্ছে ডিটারমিনার নাউন এবং ভার্বের সঙ্গে আইএনজি, এই শেষে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আই স দ্য ম্যান জাম্পিং, খেয়াল করো, ডিটারমিনার তথা আর্টিকেল বলছি, এরপরে নাউন বা প্রোনাউন, অনেক সময় প্রোনাউনও থাকতে পারে, আর সব শেষে ভার্বের সঙ্গে আইএনজি। এই যে সব শেষে ভার্বের সঙ্গে আইএনজি আছে না, এটা ভর্তি পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হতে পারে, এটার নাম কি? এটার নামও পার্টিসিপল। ঠিক আছে, আই স দ্য ম্যান জাম্পিং, আমি লোকটিকে লাফাতে দেখলাম। ওকে, এটা হচ্ছে পার্টিসিপল, এই নাউনটার গুণাবলী এটা একটা। ওকে, কমপ্লেক্সে বলা হচ্ছে, দেখো কমপ্লেক্স করার সময় আই স, টুস করে এখানে একটা দ্যাট যুক্ত করতে হবে, অন্য কিচ্ছু না, অন্য কোনো রিলেটিভ প্রোনাউন নয়, অলওয়েজ এই দ্যাটটা বসাতে হবে। এটা হচ্ছে কনজাংশন, দুটা সেন্টেন্সকে যুক্ত করেছে, এই জন্য এটা হচ্ছে কনজাংশন। ঠিক আছে, ওকে, সো দ্যাট বসেছে, তারপরে দ্য ম্যান ওয়াজ জাম্পিং, যেহেতু পাস্ট টেন্স এখানেও কৌশলে এটাকে ওয়াজ ওয়ার নিয়ে আসা হয়েছে। যদি আই সি হতো, ধরো আই সি দ্যাট দ্য ম্যান ইজ জাম্পিং হয়ে যেত। সো এখান থেকে প্রমাণিত আগেরটা প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার, আর আগেরটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার। এখন দেখতে হবে ম্যান অতএব ওয়াজ, যদি মেন হতো তাহলে কি হতো? ওয়ার হয়ে যেত। ওকে, আচ্ছা, এরপর কম্পাউন্ডের সময় কি করেছি দেখো, আই স দ্য ম্যান অ্যান্ড হি ওয়াজ জাম্পিং, আই স দ্য ম্যান, ওকে, অ্যান্ড হি ওয়াজ জাম্পিং, এই কৌশলে হিটা নিয়ে আসা হয়েছে। হিটা কে? দ্য ম্যান। আই স দ্য বার্ড যদি বলতাম, হ্যাঁ, ইট ওয়াজ জাম্পিং। সো যেমন নাউন তেমন হচ্ছে তার প্রোনাউন, এটাই হচ্ছে একেবারে মোদ্দা কথা। সো এখানে আমি অ্যান্ডে জাস্ট একটু মার্কিং করি। শর্টকাটে আসি, একটু দেখি শর্টকাটে কি বলতে পারি। শর্টকাট ওইটাই নিয়ে আসবো, ডিটারমিনার নাউন ভার্বের সঙ্গে আইএনজি, এই অংশটুকু যদি থাকে তাহলে কমপ্লেক্স করার সময় ডট 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 কিচ্ছু না, এখানে একটা দ্যাট নিয়ে আসবো, দিয়ে এসে বাকি ক্লজ। আর আমরা যদি কম্পাউন্ড করতে চাই, আবারও অ্যান্ড পিছুই ছাড়লো না, হ্যাঁ, শেষ পর্যন্ত। ওকে, সো এই হচ্ছে আলোচনা শেষ কথা। এখন সবশেষে তোমাদেরকে আমি শর্টকাট টেকনিকগুলো দেখাবো, এর মধ্যে দিয়ে তোমরা বুঝে নেবে যে এই পুরো সময় জুড়ে, লম্বা একটা সময় ধরে 16টা রুলসের মধ্য দিয়ে কোন শর্টকাটগুলোকে তুমি আসলে তোমার ব্রেনে ধরে রেখেছো বা ধরে রাখা দরকার। ইয়েস, এক নজরে এতক্ষণ যা দেখলাম আমরা, এতক্ষণ ধরে এই পুরো সময় ধরে যা যা শিখেছি সেগুলো আমি একটা পেজে তুলে ধরার চেষ্টা করেছি। টাইপ 1 থেকে শুরু করে 16 পর্যন্ত। অ্যাজ সিন্স হোয়েনের ব্যবহার, সাবজেক্ট সিমিলার, দেখো অ্যাজ সিন্স হোয়েন সাবজেক্ট হচ্ছে ডিসিমিলার, অ্যাজ সিন্স হোয়েন কারণ বোঝাবে। 4 নম্বরে অ্যাফার্মেটিভ বাক্য ইফযুক্ত নেগেটিভ বাক্য। 16 নাম্বার সো দ্যাট, 6 নাম্বার, 7 নাম্বার হচ্ছে সো ডট ডট দ্যাট, 8 নাম্বার হচ্ছে দো অল দো,
আবার একইভাবে শুরু হয়েছে এই পাশ থেকে 9 নাম্বার, হোয়াইল থাকলে বিসাইডস। এই পেজটা, একটা পেজ তোমার জীবনে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এটা তোমায় বলে বোঝানো যাবে না। ক্লাসটি করা শেষ হলেই এই পেজটাকে চমৎকারভাবে তুমি লিখে, খাতায় লিখে বলবো রিডিং টেবিলের সামনে বা যেখানে তোমার বারবার চোখে পড়ে এগুলো বারবার দেখো, তাহলে তোমার স্মৃতিতে ভেসে উঠবে, ও আচ্ছা কী থাকলে কি হয়। ঠিক আছে, ব্যাস। সো তোমাদের জন্য জাস্ট এটুকুই বলার যে শেখা জিনিসটা আসলে বিস্তৃত একটা বিষয়, আর শেখার প্রাথমিকভাবে খুব কিছু অনেক কিছু এলোমেলো মনে হয়, কিন্তু তুমি যদি সেটাকে সাজিয়ে নিতে পারো তাহলে দেখবে অনেক পড়েছ এবং সেগুলো চমৎকারভাবে সেলফে সাজিয়ে রাখার মতো ব্রেনের সেলগুলোতে তুমি সাজিয়ে রাখতে পারছো এবং সেগুলো সময় মতো প্রয়োজনের সময় সেগুলো সেখান থেকে বের হয়ে আসছে এবং সেটা কাজে দিচ্ছে। তো এই হলো আজকের আলোচনা, আশা করি সবাই এনজয় করেছো। আর যারা শিখতে চাও ইংরেজি নিবেদিত প্রাণ, তারা অবশ্যই মনোযোগের সাথে এগুলো নোটস করবে। আর পেইড ব্যাচে তো সব কিছুই দেওয়া থাকে, সেখান থেকেও সংগ্রহ করে নেবে। আয়োজনে শেষে এটাই বলতে চাই যে সংগ্রহে রেখেছো কি নিট বই? যদি সংগ্রহে রাখো নিট বই, তবে ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।